আমরা আমাদের লাইভে আজকে জানবো, শুনবো। তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর মাসুম বিল্লাহ, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। মাসুম ভাই, আপনি কেমন আছেন? এই তো যাচ্ছে, চলে যাচ্ছে। আপনি কেমন আছেন? আহ আছি মোটামুটি। আসলে এমন একটা সময় পার করছি, এই সময় যদি বলি আসলে ভালো আছি, সেটা সত্য যেমন নয় তেমনি আসলে বিলাসিতা। যে কারণে এখন আসলে বলতে হয় যে বেঁচে আছি, এটাই অনেক বড় একটি পাওয়া। আচ্ছা, এই মাসুম ভাই, আপনি ভালো তো আমার ভালো আছি বলা নিয়ে একটা কথা মনে পড়লো। জাস্টিস কে এম সুবহান ছিলেন ওয়ান অফ দ্য প্রমিনেন্ট জাজেস অফ বাংলাদেশ। তাকে হুম যদি হুম জিজ্ঞেস করা হতো যে স্যার কেমন আছেন, তো স্যার বলতেন যে দেশের চেয়ে ভালো আছি। হ্যাঁ, হুম মানে দেশ মাতৃকা যখন খারাপ থাকে তখন নিজের ভালো থাকার কিছু নেই, কিন্তু যেহেতু আমাদের সাংস্কৃতিক আবহে বলতে হয় যে ভালো আছি, সুতরাং এটাই হুম বলা যে ভালো আছি। খুবই চমৎকার একটি কথা বললেন। সরি, আমি একটু অন্য বিষয়ে মনোযোগ কাজ করছিলাম, যে কারণে আপনাকে অ্যাটেন্ড করতে একটু দেরি হয়ে গেল। মাসুম ভাই, আমি একটু জানতে চাইবো যে 1971 সালে একটি মুজিবনগর সরকার সরকার গঠন করা হয়েছিল। তো সেটা একটি যুদ্ধ বিগ্রহ পরিস্থিতির মধ্য দিয়ে, তার আগে অনেকগুলো আন্দোলন দেখেছি আমরা। তার পরবর্তী যারা মুজিবনগর সরকার যারা গঠন করলেন, এটা কি একটা বিপ্লবী সরকার, এবং তাদের কি আসলে এখতিয়ার রয়েছে তারা একটি রাষ্ট্র ঘোষণা করতে পারেন, কিংবা তারা একটি সংবিধান আসলে রচনা করতে পারেন? তাদের কি আসলে পাবলিক ম্যান্ডেট ছিল? আমি এই প্রশ্নটি এই কারণে করছি, যদি তারা সেটা করতে পারেন, তাহলে ধরেন এখন আমার একটু মনে শখ হলো যে আমি একটি আন্দোলন করব, 2 কোটি মানুষ নিয়ে, 1 কোটি মানুষ নিয়ে, কিংবা 20 লাখ মানুষ নিয়ে, অথবা ভাড়া করা 20,000 মানুষ নিয়ে। তারপরে আমি একটি সরকারের পতন ঘটিয়ে দিলাম, এবং তারপরে আমি একটি বিপ্লবী সরকার গঠন করবার চেষ্টা করলাম, এবং আমি তো তাহলে পুনরায় আবার একটি সংবিধান আসলে তৈরি করার চেষ্টা করতে পারি, এবং পূর্ববর্তী যে সংবিধান রয়েছে সেটাকে আমি নাকচ করে নিতে পারি। তো সেই সময় যেভাবে তারা একটি সরকার গঠন করে আসলে একটি সংবিধানের প্রণয়ন করেছিলেন, সেটা কি আসলে আইনগত ছিল কিনা, এবং সেই প্রক্রিয়াটার ভ্যালিডেশন আসলে আচ্ছা, আমাদের কথাবার্তা খুব আটপৌরে গোছের শুরু হলো তো, সুতরাং এই সুযোগে আপনার মাধ্যমে, যেহেতু আমি প্রথমবারের মতন যুক্ত হচ্ছি, আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার দর্শকদেরকে আমার পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেননা যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। যারা সামনে আছেন মানুষ, তাই না, তাদের সঙ্গে অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে আছে ভাইয়েরা আমার, তাই না, একটা শব্দ দিয়ে যারা সামনে একদম আছে সাথে সাথে মানুষ, কিন্তু আমরা কমিউনিকেট তাদের করি। সঙ্গে অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ। আমার কণ্ঠটা সম্ভবত অন্য কোনো পেজ থেকে খুব দ্রুত হচ্ছে, সেজন্য অনুরোধ করছি যে দ্বিতীয় সেটটি অফ রাখবার জন্য, যাতে করে শ্রোতারা ভালোভাবে বা দর্শকরা ভালোভাবে শুনতে পান। এখন আপনার প্রশ্নের উত্তরে বলছি যে এই যে মুজিবনগর সরকার, তাই না, বা বিপ্লবী সরকার, এই শব্দগুলো আমরা ক্যাজুয়ালি বলি বা সহজে বোধগম্যতার নিরিখে বলি, কিন্তু আন্তর্জাতিক আইন বা তুলনামূলক সাংবিধানিক আইনের দৃষ্টিতে যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বলতে হবে। এমনকি প্রভিশনাল গভর্নমেন্ট বা প্রবাসী সরকার, এরকম নাম বলারও চল আছে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, দিস ইজ দি ফার্স্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ। So in the light of international law, to be more accurate, we need to say this is the first government of Bangladesh which took oath, which took pledge in the mangrove of Meherpur Amro Kanon, ভবের পাড়া, তাই না, 17 এপ্রিল 1971। এখন আপনি যে প্রশ্নটি করলেন, সেই প্রশ্নটি যারা আছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে যারা থাকবেন বা দর্শক, আমি অনুমান করে নিচ্ছি যে আইনের ছাত্ররা অনেকে যুক্ত হবে। মন্টিভিডিও কনভেনশনে রাষ্ট্রত্ব অর্জন করবার জন্য কতগুলো শর্ত দেওয়া আছে, যে একটা রাষ্ট্র হতে হলে কি কি লাগে, সেটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররাও পড়ে তো, তাই না। সেখানে টেরিটরি লাগে, ডিফাইন টেরিটরি, পপুলেশন লাগে, সভরেন্টি লাগে, বা বলে যে ক্যাপাসিটি টু এন্টার ইনটু রিলেশনশিপ উইথ আদার্স, তাই না, এইসব ব্যাপারগুলো লাগে। সুতরাং একটা সরকার লাগে। সুতরাং আমাদের এই জনপ্রতিনিধিরা, তারা এই কুষ্টিয়ার এই আম্র কাননে জড়ো হয়েছিলেন। বলা হয় যে একটা আম্র কাননে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল, তাই না। ঠিক তার থেকে ৭১ মাইল দূরে মেহেরপুরে, কি কাকতালীয় দেখুন না,
যদি ঠিক তার থেকে 70-71 মাইল দূরেই এই আরেকটা আম্রকাননে আমাদের স্বাধীনতার সূর্য আবার আবার উদীয়মান হয়েছিল। সুতরাং এই সরকারটি সেখানে শপথ গ্রহণ করেন এটা বুঝাবার জন্য যে this government enjoys the habitual obedience of the people of Bangladesh and to carry out the relationship with the external world. এবং আমাদের যে স্বাধীনতার যুদ্ধ এটা যে কোনো সন্ত্রাসবাদী তৎপরতা ছিল না, এটা যে একটা সংগঠিত স্বাধীনতা আন্দোলন, সেইটা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বোঝাবার জন্য সেই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হয়েছিল। এবং 10ই এপ্রিল সংগঠিত বা প্রণীত যে আমাদের স্বাধীনতার অমোঘ ঘোষণাপত্র প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা রেড আউট করা হয়েছিল, গৃহীত হয়েছিল। এবং এইখানে একটা চমৎকার বিষয় দীপান্বিতা আপনাকে বলি, আমাদের দেশে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে দেখবেন যে এরা এক ধরনের বিলাসী ভাবনা থেকে গণপরিষদ শব্দটা উচ্চারণ করে বারে বারে, কিন্তু গণপরিষদের যে আঙ্গিক, এর যে পরিসর, এর যে মাত্রিকতা, এর যে গঠন, পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের থেকে তুলনায় আমাদেরটা এত খাঁটি, এত দেশজ, এত সুন্দর যে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে যখন ক্ষমতা দেওয়া হচ্ছিল না, তখন 1 মার্চ 1971 সালে পল্টন ময়দানে প্রথম একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। সেই শপথে বঙ্গবন্ধু বলেছিলেন যে আজকে আমরা শপথ নিচ্ছি যে 6 দফার সাথে কেউ বেইমানি করবেন না, রাইট? যে 6 দফাতে বাংলাদেশের স্বাধীনতা বীজ নিহিত ছিল। এবং এক কথায় যদি 6 দফা বলা হয় তাহলে বঙ্গবন্ধু বলতেন যে কত নেছো কত দেবা কবে যাবা, এটাই হচ্ছে ম্যান্ডেট। সুতরাং সেই ওইখানেই এই যে শপথ নিলাম আমরা বাংলাদেশের জন্য, তখনই কিন্তু একটা গণপরিষদ আনকনভেনশনালি, কাস্টমারিলি, ডি ফ্যাক্টো গঠিত হয়েছিল। তারপরে সেকেন্ড ফর্মালি আমরা মিলিত হলাম কোথায়, বা আমরা বলছি এই কারণে যে ওই সময় যদি আমরা জন্ম লাভ করতাম, আই উইশ আই কুড হ্যাভ বিন দেয়ার। সুতরাং আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা এই রাষ্ট্রের প্রণেতা, তারা ওখানে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, তাই না, তারা ওখানে জড়ো হয়েছিলেন। ওইখানে সেই সাধারণ মানুষ, তাই না, লোকজ ভাষায় সেই জাতীয় সঙ্গীত প্রথমবারের মতন গেয়েছিলেন, তাই না। তখন শপথ নিয়ে ওইটা লেখা আছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে লেখা আছে যে আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ একত্রিত হইয়া গণপরিষদ গঠন করিলাম। এই গণপরিষদ বাংলাদেশের স্বাধীনতার গণপরিষদ। সুতরাং পরে যখন আপনি রিফিউট করবেন ওই অন্যান্য যে কুযুক্তি, এবং আমি প্রিটি শিওর যে ব্যারিস্টার মজুমদার উইল অলসো রিফিউট দ্যাট। সুতরাং ওইখানে কিন্তু ক্লিয়ার করে নেওয়া হয়েছে উই আর constituting ourselves a constituent assembly। তাহলে ওটা হলো দ্বিতীয়। এবং কে না জানে যে আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ বাংলাদেশ, তাই না। তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলেন, হি টুক ওভার। তারপরে যেটা হলো, উনি আবার সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডাকলেন, তাই না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডাকলেন কবে জানেন? আবার সুন্দর একটা তারিখ দেখে, 1972 সালের 10ই এপ্রিল। এখন তারিখগুলো কত সুন্দর মিল। বাংলাদেশ, আমি দেখিয়েছি বা অন্য আলোচনায় বলেছি, পৃথিবীতে একমাত্র দেশ যারা রক্ত দিয়েছে যুদ্ধক্ষেত্রে। আবার আইনাঙ্গনের যত উপত্যকা আছে, জিগজ্যাগ পাথস অফ ল, অফ ইন্টারন্যাশনাল ল, সেখানেও কিন্তু প্রতিটা পরতে পরতে বাংলাদেশ আন্তর্জাতিক আইনে অবদান রেখে চলেছে। সুতরাং সেই গণপরিষদের যারা এমএনএ বা এমপিএ ছিলেন, মোট 407 জন, তো মোট 3 জন বাদ গেছিলেন এবং অনেকে মারা গিয়েছিলেন, অনেকে বিরোধিতা করেছিলেন, তাদেরকে বাদ দিয়ে মোট 404 জন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়ে তারা, এবং একটা কমিটি গঠিত হলো, এবং তার ফলে তারা কাজ করে সেইখানে সংবিধান গৃহীত হয়ে, সেটা আমরা বলি যে মেডেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্যাট ডায়েড। এবং সেটা বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিসলভ করে পরবর্তীতে নির্বাচন দিয়ে আবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিয়েছিলেন। তো আপনার প্রশ্নের উত্তর আমি আরেকটু সংক্ষেপ করে ফেলি, যে আমি ক্যাটেগরিক্যালি দ্বিধাহীন চিত্তে বলতে চাচ্ছি যে আমাদের 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানটা প্রণয়নের প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনানুগ, এবং এ বিষয়ক যে সকল কথা আছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং প্রত্যাখ্যান করার যোগ্য। এর কারণ হচ্ছে যে যারা সমালোচনা করেন, তাহলে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যে নিয়েছিলেন আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, তারা কি বলবেন যে তাহলে তারা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স নেবার পক্ষপাতী নন, উপযুক্ত ছিলেন না, রাইট?
আবার যদি আওয়ামী লীগ নির্বাচন দিয়ে তারপরে সংবিধান প্রণয়ন করতো, তাহলে তারা বলতো যে ও আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন দিয়ে করেছে। তারা কি গ্যারান্টি দিত যে না, আওয়ামী লীগ নিজেই নির্বাচন দিয়ে জয়লাভ করে যে সংবিধান বানিয়েছে সেটা আমরা গ্রহণ করতে রাজি আছি? আবার আমাদের রাজনৈতিক ইতিহাস যদি দেখা যায়, পাকিস্তান রাষ্ট্রটি 47 সালে প্রতিষ্ঠিত হলেও 9 বছর সংবিধানহীনতায় ছিল এবং তার পরিণতি কি হয়েছে। সুতরাং তারা চাচ্ছিল যে একটা সংবিধান প্রণয়ন না করে এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ, সেটা যদি করা হতো, আপনি জানেন যে বঙ্গবন্ধুকে সেই 71 সাল থেকেই তারা ফলো করতো এবং খুনিরা পরবর্তীকালে স্বীকার গেছে যে তার যে হত্যা করার যে প্লট সেটা বহুত আগে থেকেই ছিল, এবং সংবিধান দেবার আগেই যদি বঙ্গবন্ধুকে হত্যা করা হতো তাহলে বাংলাদেশে কখনোই সংবিধান গ্রহণ করা যেত না, এবং the independence of Bangladesh would be thrown into once again a precarity and uncertainty. আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল এক্সপেডিয়েন্সি থেকে আমি আপনাকে আর্গু করলাম, আর লিগাল পার্সপেক্টিভ থেকে আপনাকে বললাম। সুতরাং I want to refute all those claims that the Bangladesh constitution was taken without a lawful manner, or the framers of Bangladesh they did not have any power to adopt the constitution of Bangladesh. Very much they had that power. এবং আমাদের যে উচ্চ আদালত বিভিন্ন মামলায় বলেছেন, দি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, জাস্টিস বদরুল হায়দার চৌধুরী 8th অ্যামেন্ডমেন্ট কেসে ক্যাটেগরিক্যালি বলেছেন জানেন যে দি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ দি জেনেসিস অফ বাংলাদেশ কনস্টিটিউশন। এমনকি ডক্টর এম এ সালাম কেস, জাস্টিস এবিএম খায়রুল হক once again affirmed and reiterated this principle, যে it is the genesis of Bangladesh constitution. So proclamation of independence, বাংলাদেশের সংবিধান, এটা এত বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমাদের সাংবিধানিক আইন বিজ্ঞান যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে এটা আমাদের আইনি ঐতিহ্যের ধারক হিসেবে আমাদের লালন করতে হবে। এটুকুন বলে আপাতত থামছি। ধন্যবাদ আপনাকে। তাহলে আমি একটু নিধু মজুমদারকে জিজ্ঞাসা করতে চাই যে তার এই যে ঘোষণাপত্রের কথা মাসুম স্যার বললেন, এটাকে কি বাংলাদেশের প্রথম সংবিধান বলা যায় কিনা, এবং যদি বলাও হয় সেক্ষেত্রে এটার আসলে ভিত্তিটা কোথায়? নিধু মজুমদার। অনেক ধন্যবাদ। আমি তো ডক্টর বিল্লার কথা খুবই মনোযোগ দিয়ে সবসময় শুনি, আজকেও শুনছিলাম। আমার মনে হয় যে উনি যা বলার অনেক কিছুই বলে দিয়েছেন। উনার অ্যান্সারের মধ্যেই আসলে আপনার প্রশ্নের উত্তরটা আছে। উনি বলেছেন এর মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রথম সংবিধান বা সাংবিধানিক দলিল যেটা, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। আমি খুব রিসেন্টলি আপনার 13th অ্যামেন্ডমেন্টের যেই রায়টা আছে, 13তম সংবিধান সংশোধনী, সেটার এগেইনস্টে যেটা রিট পিটিশন হয়েছিল, আব্দুল মান্নান ভার্সেস স্টেট আসলে, তো সেই মামলাটা পড়তে গিয়েও আমি সেখানে পরিষ্কার করে আমাদের তৎকালীন প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, তিনি পরিষ্কার করে সেই স্বাধীনতার ঘোষণাপত্র প্রসঙ্গটা এনেছেন, সেটা যে আমাদের প্রথম সাংবিধানিক দলিল। এই ছাড়াও আমার কাছে আরেকটা বই আছে, আরেকটা রায় আছে, আসলে আমি এটা দেখাতে চাই। এই যে দেখেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণার মামলা যেটা আছে, এইটাকে আপনি রেফার করতে পারেন। যে মামলা, সেটা হচ্ছে মামলাটা করেছে আসলে ডক্টর এম এ সালাম। উনি যে মামলাটা করেছেন, এটা রিট পিটিশন 2577/2009 যেটা আছে, ওইটার মধ্যে পরিষ্কার ভাবে এবিএম খায়রুল হক তার অবজারভেশনে বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রটি হচ্ছে আমাদের প্রথম সংবিধান। আমি এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আগে আসলে যেটা নিয়ে আজকের এই প্রোগ্রামটা আমাদের যেটা মেইন উদ্দেশ্যর যে জায়গাটা, সেটা হচ্ছে প্রথমত আমি একটু নির্ধারণ করে নিতে চাই যে অডিয়েন্সটা আমি কাকে লক্ষ্য করে কথাগুলো বলছি। আমি আসলে এই প্রোগ্রামটা যারা দেখছে তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেও আমার একটা সুনির্দিষ্ট আগ্রহের জায়গা হচ্ছে বাংলাদেশে এই তরুণ প্রজন্ম যারা আছে তারা। কারণ একটা লম্বা সময় ধরে এই তরুণ প্রজন্মের জন্য আমার খারাপ লাগে, এই কারণে খারাপ লাগে যে আমাদের ইতিহাসটা একদম সেটেল একটা ইতিহাস, কিন্তু এইটাকে নানানভাবে আলোচনার নাম করে, দেখেন ইতিহাস নিয়ে অনেক আলোচনা হতে পারে, আলাপ হতে পারে, কিন্তু আলোচনার নাম করে মিথ্যাচার যখন ঢুকে দেওয়া হয় লিটারেলি, সেই জায়গাতে আমাদের তরুণরা বারবার বিভ্রান্ত হয়েছে।
একটা দেশের ইতিহাস নিয়ে কেন আলোচনা হবে না? ফরাসি বিপ্লব নিয়ে ভিন্ন মত আছে না? আপনার আপনার 1946 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ভিন্ন মত আছে না? আছে তো। কিন্তু সেই ভিন্ন মতগুলোকে ওই সেটেল ইতিহাসের সাথে মিশিয়ে এটাই ঠিক এভাবে বলার চেষ্টা কখনো আমরা দেখিনি, পশ্চিমেও দেখিনি, আমাদের এই এশিয়াতেও বলেন যেসব জায়গাতে একেবারে ইতিহাস একদম সেটেল সেসব জায়গাতেও দেখিনি। বাট আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের দেশের সংবিধানকে সংশোধন করে বা সংবিধানের মধ্যে কিংবা আমাদের জাতীয় ইতিহাস যেগুলো আছে সেগুলোর নানান ধরনের অনুচ্ছেদকে কেটে ছেটে সেগুলো ঢুকানো হয়েছে। যেমন এই কিছুক্ষণ আগে আমি এম এ সালাম সাহেবের মামলাটার কথা বলেছি। এটা কেন বলেছি? 1982 সালে আমাদের যখন আপনার আমাদের স্বাধীনতার ইতিহাস যখন লেখা হয়েছিল, হাসান হাফিজ আপনার আপনার কি জানি বলে এটাকে সম্পাদিত 1982-তে প্রথম যখন করা হয়েছিল, সেখানে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেওয়া হয়েছে, পরিষ্কার করে বলা আছে। তো পরবর্তী সময় যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো তখন সেখানে বলা হয়েছে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান সাহেব। তো আলটিমেটলি আলোচনা করা এক কথা এবং ইতিহাস পাল্টে দেওয়া আরেক কথা। কেন আমি এই জায়গাতে একটু হাসলাম? এই কারণে হাসলাম যে একদিকে স্বাধীনতার ঘোষণাপত্র আপনার সংবিধানে আছে, অন্যদিকে আপনি একটা ইতিহাসের বই থেকে সংবিধান, আপনি স্বাধীনতার ঘোষককে আপনি পরিবর্তন করে অন্য একজনের নাম ঢুকিয়ে দিচ্ছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা আছে 26শে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে তো আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ডিসপিউট তৈরি হয়নি, এখনো এটাকে কেউ অগ্রাহ্য করেনি, এখনো এটা নিয়ে কোনো মামলা হয়নি, এখনো এটা নিয়ে কেউ কোনো কুতর্ক করেনি। সাম্প্রতিক সময় আমি ফরাদ মজহারকে বলতে দেখেছি বা বলা শুরু করেছে, সেটা নিয়ে আমি আসব। তাহলে আমাদের দেশে এই যে সেটেল ইতিহাস, স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়লেই আমাদের দেশের ইতিহাসটাকে একদম একটা নজরে আপনি দেখতে পারবেন 2 পাতার। মানে আমার কাছে যা আছে সেগুলো 2 পাতার, বা আপনি যদি এটাকে বড় ধরেন তাহলে একটা পেজেরই আপনি ধরতে পারেন এইভাবে। আচ্ছা, এখন আপনার এই প্রসঙ্গ যেটা এসেছে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের প্রথম সংবিধান কিনা। সেইটাতে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে প্রশ্নগুলো বারবার এসেছে সেটা হচ্ছে যে এই স্বাধীনতা ঘোষণাপত্র দেওয়ার অধিকারটাই আমার আছে কিনা। আমি যদি 10ই এপ্রিলের কথা বলি, সেই অধিকারটাই আমার আছে কিনা। এই অধিকারের প্রসঙ্গে যদি আমি প্রশ্নগুলো কারা তুলেছে সেইটার আলাপেও যদি যাই, যেমন ফরাদ মজহার, সে প্রশ্ন যেটা তুলেছে সেটা হচ্ছে যে আপনার 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে কিনা এইটা তিনি নিশ্চিত নন, 1 নাম্বার তিনি বলছেন। 2 নাম্বার তিনি বলছেন যে স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে আসলে তিনি কোনো কথা বলেন নাই, এটা একটা কথা। তিনি যেটা বলতে চেয়েছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে 26শে মার্চে যে স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে এইটা নিশ্চিত না, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রের বাকি সব ঠিক আছে, স্বাধীনতার ঘোষণা এই ডেটটা নিয়ে তার সন্দেহ আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা যেটা আসে সেটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা কবে দিয়েছেন। আমার মনে হয় যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা কখন দিয়েছেন এইটা নিয়ে আর কোনো ধরনের বিতর্ক থাকার দরকার নাই, কারণ জিয়াউর রহমানের নিজের লেখা একটা প্রবন্ধ আছে, আমি একটু পরেই অর্থাৎ আমার বক্তব্যের সেকেন্ড সেগমেন্টে আমি আপনাকে সেটা দেখাচ্ছি। একটি জাতির জন্ম শিরোনামে তিনি যে লেখাটা লিখেছেন সেখানে পরিষ্কার করেই বলা আছে তিনি কি করেছেন না করেছেন, তার কাছে কোনটা গ্রিন সিগন্যাল ছিল, কি ছিল না ছিল, উনি পরিষ্কার করে সেটা লিখে দিয়েছিলেন। 1972 সালের 26শে মার্চের সময়, 26শে মার্চের দিন প্রথম তার এই লেখাটা বের হয় দৈনিক বাংলাতে, এবং দ্বিতীয়বার এটা পুনঃপ্রকাশিত হয় দৈনিক বাংলারই ম্যাগাজিন আপনার বিচিত্রা, সেটা হচ্ছে 26শে মার্চেই বের হয়। আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে আসার আগে আমি শুধু এটা বলি, সেটা হচ্ছে যে একটু আগে ডক্টর বিল্লা যে আলোচনাটা করছিলেন যে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয়, একটা রাষ্ট্র কিভাবে হতে পারে, সেইটা যদি আমি মেনে নেই, অর্থাৎ ইন্টারন্যাশনাল যেই লিগাল ইনস্ট্রুমেন্ট গুলোকে যদি আমি মেনে নেই, তাহলে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়া নিয়ে আপনার মনে হয় না কোনো সন্দেহ থাকার কোনো প্রয়োজন রয়েছে। আর তারপরেও আমার একটু বলা প্রয়োজন, আমি একটু অল্প অল্প করে আসি। সেটা হচ্ছে এই যে আমার এই সামনে কাগজটি দেখতে পাচ্ছেন, এটা আমি অনেকবার দেখিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সদস্য কার্ড, এটা আমার বাবার, কিন্তু আমি আসলে ওইটা বলতে আসিনি, আমি এসেছি এই সদস্য কার্ডের পেছনে কি লেখা আছে সেইটা নিয়ে। বাংলাদেশ এটা হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, এটা হচ্ছে 1967 সালে, মাথায় রাখবেন। আমার বাবার এই কার্ডটা হচ্ছে 1967 সালে, কিন্তু উনার এই কার্ডের পেছনে একটা শপথনামা আছে। সেই শপথনামাতে বলা আছে পাকিস্তানকে একটি সুখী সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক সমাজতন্ত্রবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য
আওয়ামী লীগের নীতি আদর্শ, 6 দফা কর্মসূচি এবং কার্যক্রমের উপর আমার পূর্ণ আস্থা আছে। অর্থাৎ আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য আপনাকে কিছু সার্টেন শপথ নিতে হচ্ছে। সেই শপথের মধ্যে আপনাকে বলতেই হবে যে আপনি একটি সমাজতন্ত্রবাদী রাষ্ট্র চান, একটি গণতান্ত্রিক রাষ্ট্র চান, একটি সুখী রাষ্ট্র চান, এবং 6 দফার উপরে আপনি আস্থা রাখেন। পরিষ্কার। অর্থাৎ সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছেন তাদেরকে এই শপথের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখানে বলা হয়েছে যে আমি পূর্ণ আন্তরিকতার সহিত বিশ্বাস করি যে আওয়ামী লীগই জনগণের একমাত্র প্রতিষ্ঠান যাহার মাধ্যমে দেশের জনসাধারণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপায়ণ সম্ভব। সেকেন্ড প্রতিজ্ঞার সেকেন্ড অনুচ্ছেদ। থার্ড অনুচ্ছেদ হচ্ছে আমি আওয়ামী লীগের সর্বপ্রকার নির্দেশ নীতি শৃঙ্খলা মানিয়া চলিবার প্রতিশ্রুতিতে এই মহান প্রতিষ্ঠানের সদস্য হইলাম। আমি শপথ করিতেছি যে কোনো প্রলোভন বা চাপে আমি নীতিচ্যুত হইব না বা দলের বিশ্বাস হারাইবার কারণ ঘটাইব না। বাকি দুটো হচ্ছে দলের প্রতি আনুগত্যের কথা। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে 2টা। একটা হচ্ছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হতে হলে আপনাকে কি বিশ্বাস রাখতে হবে, 6 দফা, সমাজতন্ত্র, গণতন্ত্র। পরিষ্কার আপনি বুঝে নেন। তাহলে এইটার মধ্য দিয়ে আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি, এই যে আমাদেরকে এখানে বারবার বলা হয়, এই প্রসঙ্গটা হয়তো একটু পরে আসতো, একটু আগে তুলে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, এই 4টি ইস্যু নিয়ে কথা বলা হয় এটা ভারতের সংবিধান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি হালে এই কথাটা ফরাদ মজাহারকেও বলতে শুনেছি, এবং আপনি তো জানেন যে মৌলবাদী সংগঠন, বিভিন্ন সংগঠন নানান ভাবে বলেছে ধর্মনিরপেক্ষতার আমদানি কোত্থেকে এলো, এটা মুক্তিযুদ্ধের আগে কোনোদিন বলা হয় নাই, সমাজতন্ত্রের কথা তো বলাই হয় নাই। গণতন্ত্র নিয়ে তারা বলে না, গণতন্ত্রটাকে তারা মেনে নেয়, এবং বাঙালি জাতীয়তাবাদ এটাও তারা মেনে নিতে চায় না। তাদের মূল সমস্যা 2টা জায়গাতে, একটা হচ্ছে 3টা জায়গাতে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদ। কেমন? তো সেগুলাতে আসার আগে আমি আপনাকে এটা বলে রাখি যে বাংলাদেশ রাষ্ট্রের মূল গঠনটা কেমন হবে সেগুলো তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ভাষণ, সভা, সেমিনার সেখানে পরিষ্কারভাবে বলা আছে। পয়েন্ট মাথায় রাখবেন, আমি সেটা দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে প্রথম ভিত্তিগুলা। 1970 সালের ইলেকশন যখন হয়েছে, 1970 সালের ইলেকশনে কে জিতেছে দীপান্বিতা? কাকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে বলেন দেখি? এটা হচ্ছে প্রত্যেকেই জানে, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আপনাকে একটু কানেক্ট করার এই কারণে চেষ্টা করছি, কানেক্ট করলে যেটা হয় দর্শকরা আরো বেশি এঙ্গেজ হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে মনোনীত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কি 2 পাকিস্তানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে? পেয়েছে তো, তাই না? পেয়েছে তো। অর্থাৎ তারা নির্বাচনে জয়ী হয়েছে। এই নির্বাচনে জয়ী হয়েছে সাধারণ জনগণ কিসের জন্য ম্যান্ডেট দিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ 6 দফার ভিত্তিতেই তাদের নির্বাচনী যত রকমের আয়োজন, যত রকমের প্রচারণা করেছে, এবং তাদের যারা অনুরাগী আছে তারা পরিষ্কারভাবে এই 6 দফার প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে। আমি আপনাকে সদস্য যারা আছে তারা তো আছেই, বাংলাদেশ আওয়ামী লীগের সবাই তো সদস্য ছিল না, সাধারণ মানুষও ছিল। তার মানে 6 দফার প্রতি তাদের প্রত্যেকের আস্থা ছিল, ক্লিয়ার কাট। কারণ তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা পরিষ্কার ভাবে স্বায়ত্তশাসন, 6 দফা, এই যে 6 দফার কথা, বা বাংলাদেশের মানুষ 6 দফা এবং 11 দফা ভিত্তিতে ভোট দিয়েছে, সেটা গণপরিষদের প্রথম ভাষণে 12ই অক্টোবর 1972 সালে, যদি সেই ভাষণটা আপনি দেখেন, গণপরিষদের সেই ভাষণটা, আমি তো হয়তোবা এই পরিসরে আপনাদেরকে খুলে সমস্ত কিছু দেখাতে পারবো না, কিন্তু আমি জাস্ট ছোট ছোট করে বইগুলো একটু দেখিয়ে নিয়ে যাই, যারা অনুরাগী আছেন তারা এগুলো পড়বেন। এটা খুবই বহুল বিক্রিত বই বা বিক্রি হওয়া বই, পরিচিত বই, সেটা হচ্ছে বাংলাদেশ গণপরিষদ বিতর্ক। এই বইটা মাথায় রাখবেন। এই বইটা যারা সংগ্রহ করবেন, কিংবা এই বইরই আরো একই জিনিস আরো অনেক রাইটাররাই করেছেন, যেমন আমি আরেকজন রাইটারের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে সংবিধান প্রণয়ন বিষয়ক বিতর্ক, এটা হচ্ছে কাউসার আহমেদ। এছাড়া কাবিদুল ইসলাম, ওনার বইও আছে। এই বইগুলো সংগ্রহ করলে আমাদের গণপরিষদে কি কি বিতর্ক হয়েছে এই ব্যাপারগুলো সম্পর্কে মানুষ জানবে। ব্যারিস্টার মজুমদার, এমনকি আমাদের যারা এখন বিপরীত মনা বন্ধুরা রয়েছেন, তাদের যিনি গুরু প্রফেসর আসিফ নজরুলও কিন্তু গণপরিষদের বিতর্ক নিয়ে বই লিখেছেন। আমি আসলে প্রফেসরের বইটাও পড়েন, সেখানেও দেখবেন যে বঙ্গবন্ধুর ভাষণ বা অন্যান্য যারা আমাদের সংবিধান প্রণেতারা যে বিতর্কগুলো করেছেন সেগুলো কিন্তু দারুণভাবেই বলা আছে। সেখানে ক্রিটিক্যাল টোন রয়েছে, বাট ইভেন দেন হি ডিড নট রিফিউট দি ভেরি
sanctity and substance of the 1972 Constitution. এক্স্যাক্টলি, আমি আসলে সত্যি কথা বলি ডক্টর বিল্লা, আমি আসলে একটা খুবই সন্তর্পণে তার কথাটা এড়িয়ে যেতে চাচ্ছিলাম। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না যে তার বইটা মানুষজন কিনুক। হ্যাঁ, যেহেতু একই বই অনেকগুলো আছে, ফলে তার কথাটা আমি আসলে বলতে চাইনি। বাট আপনি একদম রাইটলি সেইড, এটা হয়তোবা খুবই প্রাসঙ্গিক যে এই মুহূর্তে যারা বাংলাদেশের সংবিধান বঙ্গবন্ধু নিয়ে যারা মিথ্যাচার করছে, সেই দলেরই একজন আসিফ নজরুল, সে নিজেও এই গণপরিষদ নিয়ে বিশাল একটা বই লিখে ফেলেছে, সেটা প্রথমা থেকে বের হয়েছে, আমি খুব বেশি ভুল না করে থাকলে। আচ্ছা, এখন আমি ওই বারবার আমার বেস প্রশ্নটাতে ফেরত যাই, সেটা হচ্ছে যে আমাদের ওই কি জানি বলে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রই আমাদের প্রথম সংবিধান কিনা। এইটার আমি সবসময় এটার উত্তর দিতে গেলে সবসময় এর আগের জায়গাগুলোতে চলে যাই। একটু আগে ডক্টর বিল্লা যেটা বলছিলেন যে রাষ্ট্র গঠনের উপাদানগুলোর জন্য কি কি, একটা রাষ্ট্র হতে হলে কি প্রয়োজন না প্রয়োজন, সেগুলো নিয়ে তিনি আলাপ করেছেন। একটি সার্বভৌমত্ব, সুনির্দিষ্ট টেরিটরি, তার জনগণ, এই প্রত্যেকটা জিনিসই এরকম 4টা উপাদান। এগুলো রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছে তারা আরো ভালোভাবে জানবে। এগুলো খুবই ইজি ম্যাটার, যেগুলো আমার মনে হয় না আলোচনা করবার প্রয়োজন রয়েছে। যেহেতু এখানে কন্ট্রাডিকশনের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে সেই সময় মানুষ মুক্তির অন্বেষণ করেছে, বাংলাদেশের মানুষ তার স্বায়ত্তশাসন চেয়েছে, একটা সুখী সমৃদ্ধ একটা অঞ্চল সে চেয়েছে। ডেফিনেটলি 1947 দেশভাগ, সেটাও আমার কাছে খুবই ডিসপিউটেড একটা দেশভাগ। আসলে ধর্মের ভিত্তিতে দেশভাগ হতে পারে কিনা সেটা এখন $1 মিলিয়ন কোশ্চেন আসলে, কিন্তু দেশভাগ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন আসে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত করা যায় কিনা, এই প্রশ্নটা যারা করছে, আমি যদি এখন একটা পাল্টা প্রশ্ন করি যে পাকিস্তান রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল, বা ভারত রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল, আমেরিকা কিভাবে গঠিত হয়েছিল, কিংবা ইংল্যান্ড কিভাবে গঠিত হয়েছিল, মৌরাতানিয়া কিভাবে গঠিত হয়েছিল, স্পেন কিভাবে গঠিত হয়েছিল, আপনি প্রশ্ন যদি করেন, আমি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র গঠন নিয়ে আমি আপনাকে প্রশ্ন করতে পারবো। সেলফ ডিটারমিনেশন ইন্টারন্যাশনাল লিগ্যাল এরিনাতে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট। পৃথিবীতে অনেক রাষ্ট্রের উদাহরণ আছে পরিষ্কারভাবে যে তারা স্বাধিকার ঘোষণার মাধ্যমে, প্রোক্লেমেশনের মাধ্যমে তারা একটা আলাদা রাষ্ট্র গঠন করেছে, বিভিন্ন রাষ্ট্র থেকে তারা আলাদা হয়ে গেছে। শুধু বাংলাদেশ না, এরকম অনেক উদাহরণ। আপনি মৌরতানিয়া এই রাষ্ট্রটার কথা আনতে পারেন উদাহরণ হিসেবে, যে তারা কিভাবে গঠিত হয়েছিল। এটা ছাড়া আমি আপনাকে আরো অনেকগুলো রাষ্ট্রের উদাহরণ দিতে পারবো আসলে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্বাধীনতার ঘোষণাপত্র বা মুজিবনগর সরকার নিয়ে যেহেতু কারো কোনো ধরনের আপত্তি নেই এবং ওইটা মেনে নিচ্ছে, তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেই সময় একটা ভ্যালিড রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। মূল সমস্যার জায়গাটা যে জায়গাতে এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে ওই লোকগুলোর বা ওই মানুষগুলোর সংবিধান প্রণয়নের ক্ষমতা আছে কিনা। এটা একটা সিরিয়াসলি কন্ট্রাডিক্টরি প্রশ্ন। আপনি মুজিবনগর সরকার মেনে নিচ্ছেন, আপনি বাংলাদেশের স্বাধীনতা যে ভ্যালিড এইটাও মেনে নিচ্ছেন, আপনি আপনি স্বাধীনতার ঘোষণাপত্রও মেনে নিচ্ছেন, কিন্তু আপনি সংবিধান মেনে নিচ্ছেন না। এই কারণেই আপনি মেনে নিচ্ছেন না, কারণ আপনি জানেন না যে স্বাধীনতার ঘোষণাপত্রই বাংলাদেশের প্রথম সংবিধান। এইটারই বিগার ফর্ম হচ্ছে এখন যে সংবিধানটাকে আপনি দেখতে পান। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই সংবিধান নিয়ে প্রথম একটা এই আজকে ফরাদ মজার বা এই পিনাকি ভট্টাচার্য যারা বলেন, এইসব অপগণ্ডরা যে আজকে প্রথম প্রশ্ন তুলেছে তা না, তাদেরও গুরু আছে। সেই গুরু কারা? সেই গুরু বলি 1974 একটা মামলা ছিল, AKM ফজলুল হক ভার্সেস স্টেট একটা মামলা ছিল। সেটার ওই মামলাটা ডিএলআর এ 26 ডিএলআর এ আপনারা আছে, যাদের সম্ভব হবে ডিএলআরটা খুলে পড়ে নেবেন। সেটার ব্যাপারটা ছিল হচ্ছে যে গভর্নমেন্ট, আপনার রাষ্ট্রপতি শাসিত গভর্নমেন্ট থেকে যে প্রধানমন্ত্রীর শাসিত গভর্নমেন্ট হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং একই সাথে সেই মামলার ভেতরে প্রশ্ন তুলেছে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রের ইস্যুস গুলো সামনে এসেছে। সেই সময় বিচারপতি সায়েম, আবু মোহাম্মদ সায়েম এবং বিচারপতি মাহমুদ হুসাইন, কেমন, এটা অ্যাপেলেট ডিভিশনের দুজন বিচারপতি 1973 অগাস্টের 22 তারিখে একটা জাজমেন্ট প্রদান করেন। সেই জাজমেন্টের মধ্যে যে আলোচনা হয়, সেই আলোচনার একটা বেসিক পয়েন্ট ছিল যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটাকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট হিসেবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে। যদিও
মামলার ব্যাপারটা ওরা স্বাধীনতার ঘোষণাপত্রকে চ্যালেঞ্জ করেনি, চ্যালেঞ্জ করেছে আপনার প্রভিশনাল যে কনস্টিটিউশনাল অর্ডার সেটাকে। ওইটা করতে গিয়ে বিচারপতিরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট বলে বলেছেন সেখানে তাদের মন্তব্যে। ফলে আদালতের মাধ্যমেও জিনিসটা খুবই পরিষ্কার। সেটা কবে? 1973 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 52-53 বছর আগে এইটা একেবারে সেটেল একটা ইতিহাস বাংলাদেশের ছিল। এখন বাংলাদেশের সংবিধান প্রণয়নের স্টাইলটা কি ছিল, প্রক্রিয়াটা কি ছিল? সেই সময় যারা 1970 সালের যারা জনগণ ম্যান্ডেট দিয়েছিল, মানুষ ম্যান্ডেট দিয়েছিল কাকে? আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল। দুই পক্ষেরই তারা প্রধান ছিল। ওই দুই পক্ষের প্রধান অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যে পাকিস্তানের ডিসিশন নিতে পারে, এই কথাটা 12ই অক্টোবর 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তার ভাষণে বলেছে। সেই ভাষণটার অংশ বিশেষ কি আমি পড়বো কিনা, মানে কারণ হচ্ছে যে আমাদের সময় তো খুব একটা বেশি না। সেই ভাষণটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা একটু দেখবো। আমি একটা লাইন বা দুটা লাইন একটু পড়ি, তাহলে আমার কাছে মনে হয় পরিষ্কার হবে। সেইখানে এই 12ই অক্টোবরের ভাষণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে জনাব স্পিকার সাহেব, সত্য আজ বলতে গিয়ে দুটো জিনিস আমার সামনে আসে। একদিকে দুঃখ ভারাক্রান্ত মন, আর একদিকে আমার মনে আনন্দের বান বয়ে যায়। দুঃখ ভারাক্রান্ত মন এই জন্য বলি যে আপনারা জানেন জনাব স্পিকার সাহেব, আপনি আমার সঙ্গে 20 বছর থেকে রাজনীতি করছেন, অন্তত 20 বছরের ইতিহাস আপনি জানেন যে দীর্ঘ 20 বছর পর্যন্ত এদেশের জনসাধারণ শাসনতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। অনেক উত্থান পতন হয়েছে, অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে, অনেক রক্তের খেলা হয়েছে বাংলার মাটিতে। বাংলার ঘরে ঘরে আজ মাতৃহারা পুত্রহারা আর্তনাদ, লক্ষ লক্ষ বোন বিধবা, হাজার হাজার গৃহ আজ ধূলিসাৎ। কত রক্ত বাংলাদেশ দিতে হয়েছে স্পিকার সাহেব, সে কথা চিন্তা করলে বক্তৃতা আমি করতে পারি না। এইখানে এই ভাষণটা আসলে অনেক লম্বা একটা ভাষণ, যে ভাষণে বঙ্গবন্ধু পরিষ্কার করে বলেছে যে মানুষ আমাদেরকে ইলেক্ট করেছে এই দেশের শাসনতন্ত্রের জন্য, যেটা আপনি আমার এই প্রথম প্যারাতে বলেন, এটা আরো উনি ডিটেল তিনি বলেছেন। আসলে আমি আসলে এই পুরো ভাষণটা অনেক লম্বা ভাষণ, সেই ভাষণটাতে গেলে এইখানকার ভাষণের অনুলিখনটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে তিনি বলেছেন জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছেন একটি শাসনতন্ত্রের জন্য। এই শাসনতন্ত্রের কথা বলতে গিয়ে তারা বলে যে পাকিস্তানের শাসনতন্ত্রের জন্য, কিন্তু মাথায় রাখতে হবে 6 দফাটা যে পরিষ্কার ছিল আমাদের এই অঞ্চলে স্বায়ত্তশাসনের জন্য। এই স্বায়ত্তশাসন যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আলাদা রাষ্ট্র গঠন করে তার জনগণের দুঃখ নিরসনের জন্য আলাদা শাসনতন্ত্র প্রণয়ন করে, এবং আপনি যদি ওই বিপ্লবী সরকারকে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারকে যদি আপনি ভ্যালিড গভর্নমেন্ট মনে করে থাকেন, তাহলে আপনি এই ম্যান্ডেট তাদের ছিল কিনা সেটা খুবই ইম্যাটেরিয়াল একটা কোশ্চেন। আন্তর্জাতিক আইনে এটা পরিষ্কারভাবে স্বীকৃত। আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই, যেমন ফরাদ মজাহার বারবার দাবি করছেন যে এই যে 5 তারিখে এই জঙ্গিরা অ্যাটাক করলো, এই যে বাংলাদেশে এত মেহেম হলো, সে বলতে চাচ্ছে তারা আলাদাভাবে কেন বিপ্লবী ঘোষণা দিল না, আলাদা সংবিধানের ঘোষণা দিল না। একই প্রশ্ন এসে যায় যে জনগণ কি এদেরকে ম্যান্ডেট দিয়েছে? তিনি যে বলছেন যে আলাদাভাবে সংবিধান প্রণয়ন করতে, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, তাহলে তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে? তাহলে তিনি তার নিজের কথাতেই কন্ট্রাডিক্ট করছেন। অর্থাৎ এই সময়ের এই যে নাহিদ সার্জিস, এদেরকে তিনি বলছেন আলাদা সংবিধানের জন্য, তাদেরকে নিয়ে তিনি প্রশ্ন করছেন না যে তাদের ম্যান্ডেট আছে কি নাই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় যখন ওই গভর্নমেন্ট সরকার গঠন করেছে তখন তাদেরকে নিয়ে প্রশ্ন করছে তাদের ম্যান্ডেট ছিল কি ছিল না। আপনি কি কন্ট্রাডিকশনটা ধরতে পেরেছেন? ফলে এইটা নিয়ে আমার মনে হয় না কোনো ডিসপিউটের প্রয়োজন আছে যে বাংলাদেশের সংবিধান ভ্যালিড কি ইনভ্যালিড। এবং গণপরিষদ সেখানে বিতর্ক হয়েছে, যাদেরকে জনগণ ভোট দিয়েছিল তারা প্রত্যেকেই জনপ্রতিনিধি। এই জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক করেছে, বিতর্ক করে একটি শাসনতন্ত্র বা একটা সংবিধান তারা প্রণয়ন করেছে। পরবর্তী সময়ে 1973 সালের 7ই মার্চ আলাদাভাবে ইলেকশন হয়েছে এই সংবিধান প্রণয়ন করার পরে। জনগণ তখন গণতান্ত্রিক মানে নতুন করে এই বাংলাদেশে ইলেকশন হয়ে তখন দেশ চলা শুরু করেছে ওই সংবিধানের ভিত্তিতে। সুতরাং সংবিধানটাও ছিল জনগণের ম্যান্ডেটে, এবং পরবর্তী সময় সরকার যে পরিচালিত হয়েছে সেটিও গণতান্ত্রিক পদ্ধতিতে। এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর।
যে আমাদের সংবিধান প্রথম সংবিধান, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম সংবিধান কিনা এবং এটি কিভাবে হয়েছে। আমি আমার পরবর্তী সেগমেন্টে আসলে আমাদের সংবিধানের যে মূল 4টা নীতি আছে সেইটার ব্যাপারে একটু আলোচনা করতে চাই। অনেক ধন্যবাদ। মাসুম ভাই, আপনি গণপরিষদের কথা বলছিলেন, আমরা আপনি পুরোটা তখন শেষ করতে পারেননি। আপনি কি সেই আলোচনা আবার একটু আমাদের সঙ্গে খুলে হ্যাঁ, আমার মনে অনেকগুলো কথা জমা হয়ে আছে এবং ব্যারিস্টার মজুমদারকে ধন্যবাদ জানিয়ে আমি আরো একটু আমাদের যারা দর্শক রয়েছেন তাদের সঙ্গে ওয়েল অ্যাটিউনড হতে চাই। এবং আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মন্তব্য আমিও দেখতে পাচ্ছি, আমার অনেক পরিচিত রয়েছেন এবং আইনের ছাত্ররাও রয়েছেন, অনেকে সালাম জানাচ্ছেন। সো ওয়ালাইকুম আসসালাম এবং শুভেচ্ছা সবাইকেই থাকলো। আমি কতগুলো পয়েন্ট বলি। এই যে আজকে শিরোনাম যে আপনি দিয়েছেন এটা না, মানে দ্যাট হ্যাজ স্ট্রাইক ইন মাই মাইন্ড। কেননা এখানে কিপিং ফেথ উইথ দি কনস্টিটিউশন এই শিরোনামেই সাংবিধানিক আইন ডিসকোর্স একটা দারুণ জগৎজোড়া বই আছে এবং একজন একাডেমিক হিসেবে আমি এই বইটা সম্প্রতি পড়েছি। কেননা আমি সেকুলারিজম এবং প্লেস অফ রিলিজিয়ন বিভিন্ন কনস্টিটিউশনের নিয়ে গবেষণা করছি এই মুহূর্তে এবং এই বইটিও পড়া হয়েছে। আপনি জানবেন এটা আমেরিকান কয়েকজন প্রফেসর, তার মধ্যে গুডউইন লিউ নামে একজন আছেন, তারা লিখছেন যে সংবিধানের প্রতি আনুগত্য, তাই না? এবং একই সাথে আমার মনে স্ট্রাইক করে আমাদের সংবিধানের যে মহান প্রস্তাবনা, এত অপরূপ সুন্দর বাংলায় লেখা দীপান্বিতা, আপনি মুগ্ধ হবেন। এমনকি যারা আইনের বাইরের ছাত্র আছেন তারাও যদি আমাদের এই প্রিয়াম্বেল পড়েন, এই প্রিয়াম্বেলটা নিজেই না একটা সংবিধান। সেখানে বলা আছে কি জানেন, শুধুমাত্র যারা শপথ নেয় দায়িত্ব নিয়ে তারাই সংবিধানের আনুগত্যের শপথ নেয় না, প্রত্যেকটা নাগরিক 3টা শব্দ বলা আছে, ডিফেন্ড, সেফগার্ড এন্ড প্রোটেক্ট দিস কনস্টিটিউশন। রক্ষণ, নিরাপত্তা, বিধান এবং সাপোর্ট। আরো সুন্দর সুন্দর বাংলা হয়, কিন্তু 3টা শব্দ মিলে, তাই না, ভারতের সংবিধানে আছে আপহোল্ড দি কনস্টিটিউশন। তো জাস্টিস হাবিবুর রহমান এটাকে 8th অ্যামেন্ডমেন্ট মামলাতে যে এই 3টা শব্দের ওজন একসঙ্গে দেখিয়েছেন যে কিভাবে আপহোল্ড, তুলে ধরা। মানে রবীন্দ্রনাথে আছে না যে আমার এ দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। তো সংবিধানের যে ঝান্ডা, আমাদের সংবিধানটা না বড় দুঃখী সংবিধান। শামসুর রহমানে আছে না যে বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, কেননা সংবিধানটা হচ্ছে রক্ত, ঘাম, অশ্রু দিয়ে লেখা। বুঝতে পেরেছেন? এখানে যেমন কাজী নজরুলের সৃষ্টি সুখের উল্লাস আছে যে আমরা 1971 সালের 26শে মার্চ জাতীয় মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রাম করিয়া বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়াছি। আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ক্যাপাসাস হিউম্যানিজম, সম্প্রসারণশীল মানবতাবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের, এও আছে। এত অপরূপ সুন্দর সংবিধান। সেখানে বলা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পবিত্র দায়িত্ব হচ্ছে এই সংবিধানের সমর্থন, নিরাপত্তা, বিধান এবং সমর্থন করা। তাহলে এই যে আজকের যারা নতুন নেতা হয়েছেন তারা প্রতিনিয়ত এই যে 72-এর সংবিধানকে অফেন্ড করে চলেছেন, প্রতিনিয়ত কিন্তু তারা সংবিধানটাকে অপমান করে যাচ্ছেন এবং 71-কে অপমান করে যাচ্ছেন। এটা আমাকে অত্যন্ত আহত করে। নাম্বার 2, দীপান্বিতা, সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে সংবিধানকে কতগুলো অ্যাপ্রোচ থেকে আমি দেখি। একটা হচ্ছে অরিজিনালিজম, আদি মতবাদ। কি 72 সালে কি স্বপ্ন নিয়ে সংবিধান বানিয়েছিলাম, আমার শেকড়, রাইট? ওই শেকড়ের উপরে দাঁড়িয়ে আরো অনেক তত্ত্ব রয়েছে। একটা যেমন জীবন্ত বৃক্ষ মতবাদ, মানে সমাজ পরিবর্তনের সাথে সাথে আমার সংবিধানটাকে ওইভাবে ব্যাখ্যা করতে হবে, ব্যবহার করতে হবে। লিভিং ট্রি কনস্টিটিউশনালিজম, প্রাগম্যাটিজম। আর এইটাকে আর একটা নাম দিলেন কি, এই যে কিপিং ফেথ উইথ দি কনস্টিটিউশন। তাহলে আমার শেকড় বাদ দিয়ে আমি কিন্তু সামনে রচনা করতে, সামনে এগোতে পারবো না। আর একটা হচ্ছে আর্জেন্টিনার একজন অধ্যাপক আছেন, হ্যাঁ, সেটা রবার্টো গার্গারেলা। আই হ্যাড দি প্রিভিলেজ টু মিট হিম ইন নিউজিল্যান্ড, তাই না? তিনি হচ্ছেন সাংলাপিক সাংবিধানিকতাবাদের প্রবক্তা। এই সবগুলো মিলিয়ে আমি আর্গু করেছি যে আমাদের সংবিধানটা হচ্ছে দাঁড়িয়ে আছে 72 সালে। 72 সালের ওই সংবিধানে সেটার রুটেডনেস, কিন্তু গ্রোথকে আমি অস্বীকার করব না। এইটার সঙ্গে যুক্ত করব কি, আইনের ছাত্ররা এখানে আছে, আর একটা নাম বলি ভাই, সেটার নাম হচ্ছে ব্রুস অ্যাকারম্যান, আমেরিকান প্রফেসর। উই দ্য পিপল
কনসেপ্টের জনক। তিনি পৃথিবীর নানান সংবিধান অধ্যয়ন করে কি দেখিয়েছেন জানেন দীপান্বিতা? বলছেন যে একটা জাতির জীবনে সাংবিধানিক মোমেন্ট আসে একবার, বারবার আসে না, তাই না? যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না, তাই না? তিনি দেখিয়েছেন বাংলাদেশের জন্য এই কনস্টিটিউশনাল মোমেন্ট এসেছে একবার। কিন্তু এই যে 90, এই যে 2001, 2009, 2024, এই যে ইতিহাসের বাঁক, এই ইতিহাসের বাঁকগুলো ধরতে জানতে হয়। সেইগুলো আমি ধরবো কেমন করে? সেইগুলো হচ্ছে আমার এই যে আউটলুক দিয়ে আমি ধরবো। সুতরাং সুতরাং আমি যদি 2041-কে দেখতে চাই, 2050-কে দেখতে চাই, 2071-এ বাংলাদেশকে দেখতে চাই, আমাদের এই সংবিধানকে বেঁচে থাকতে হবে। আমেরিকান সংবিধান 250 বছর, কয়টা অনুচ্ছেদ জানেন? 7টা। 7টা আর্টিকেল দিয়ে সংবিধান বেঁচে আছে, আর আমার হচ্ছে 153টা। 153টা আর্টিকেল দিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। এবং আমরা যখন সংবিধানে কোনো জিনিস আছে বলে বলি, ইংরেজিতে কি লিখি জানেন? এনশ্রাইন। এনশ্রাইন, আমি মজা করে বলি শ্রাইন। শ্রাইন মানে হচ্ছে মন্দির, শ্রাইন মানে হচ্ছে প্রার্থনার জায়গা। এনশ্রাইন বড় পবিত্রতায়, বড় মমতায় এত সুন্দর করে কথা লেখা। এবং দেখবেন যে হাতে হাতে লেখা আমাদের সেই সংবিধান, তাই না? আব্দুর রৌফের লেখা, এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন, তারপর আবুল বারাক আরভি, সমরজিৎ রায় চৌধুরী, তাই না? এই যে মহান শিল্পীরা আছেন, তাদের ডিজাইন করা এত সুন্দরভাবে, এই ঐতিহ্য কি আমরা বাদ দিয়ে দেব? আমাদের সংবিধানের প্রিয়াম্বলে আমরা লিখেছি যে আমাদের, এবং 7 নম্বর অনুচ্ছেদে লিখেছি যে দিস কনস্টিটিউশন as a solemn expression of the will of the people is the supreme law of the land. বঙ্গবন্ধু লিখেছিলেন এবং বলছেন যে আমি আপনাদেরকে এই সংবিধান গিফট করে দিয়ে গেলাম, তাই না? এই গিফটেড কনস্টিটিউশন, তাই না? তারা তো এখন মুজিববাদ বলে একটু হেনস্থা করতে চায় না, এটা বলে একটু আমাদেরকে খোঁচা দিতে চায়। কিন্তু আপনার এই যে শব্দগুলো দেখবেন যে পরম ইচ্ছা কি হয় জানেন? পরমকে, যেমন আমরা পরম শ্রদ্ধেয় আব্বাজান, পত্রে আমার সালাম গ্রহণ করিবেন, ছোটবেলায় চিঠি লিখেছেন তো। এই যে পরম, যাকে আমি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, তার সঙ্গে কোনো তুলনা হয় না। তো 1971 সালে আমাদের যে জাতি রাষ্ট্র, আমাদের মানুষজন, মজুর যুবা, কৃষক, শ্রমিক, তাঁতি, মেহনতি মানুষ, তাই না? 14 নম্বর অনুচ্ছেদে লিখেছি। ইনফ্যাক্ট 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদে প্রতিটা পরতে সোশিও ইকোনমিক ডেমোক্রেসির কথা লেখা, তাই না? তারা যে এই যে কথাটা লিখেছি আমরা, যে এই পরম মমতায়, পরম ইচ্ছা, কালেকটিভ অননেস, ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছেন কালেকটিভ অননেস, তাই না? বা 3টা শব্দ, সামাজিক ন্যায় বিচার, তাই না? ডিগনিটি এবং ইকুয়ালিটি, মানব মর্যাদা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় জানেন, এই যে হিউম্যান ডিগনিটি 11 নম্বর অনুচ্ছেদে ব্যারিস্টার আমিরের ড্রাফটিং করা ওই আর্টিকেলটা, এই হিউম্যান ডিগনিটির যে জুরিসপ্রুডেন্স হয়, আপনি এই যে এরা ডিক্লারেশন লিখেছে না, এই সারা ডিক্লারেশন যদি আপনি বাইটাও খান, তাহলে এই হিউম্যান ডিগনিটির যে ইন্টারপ্রিটেশন হয় তার সমান হবে না। ঠিক আছে? আমাদের সংবিধানে লিখেছি যে এইগুলো হচ্ছে আমাদের আইন ব্যাখ্যার আলোকবর্তিকা। ভারতের সংবিধানে এটা নাই, ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি নাই, তাই না? 31 নম্বর অনুচ্ছেদে লিখেছি লাইফ, লিবার্টি, বডি, প্রপার্টি, রেপুটেশন। যে লাইফ, লিবার্টি, বডি, প্রপার্টি, এই যে 5টা জিনিস, আমেরিকান সংবিধান আছে 3টা, লাইফ, লিবার্টি আর পারসুট অফ হ্যাপিনেস, তাই না? মাহমুদুল ইসলাম লিখেছেন যে আমাদের সংবিধানের এই ডিউ প্রসেসের যে ক্যানভাস, এটা অত্যন্ত সম্প্রসারিত। এইভাবে আমি আপনাকে প্রচুর উদাহরণ দিতে পারবো যে এই যে পরম জুরিসপ্রুডেন্স, এই পরমের সাথে কি আমি কখনো বেইমানি করতে পারবো, যারা 1971 সালে পরম মমতায় এই সংবিধানটি লিখেছেন? সুতরাং এই যে দি সেগাসিটি অফ আওয়ার ফোর ফাদার্স, দি ফাউন্ডিং ফাদার্স, ডক্টর রিদওয়ানুল হকের বই আছে, আপনারা পড়ে নিন না প্লিজ, যে ফাউন্ডিং প্রিন্সিপলস। জোসেফ রাস নামে বিখ্যাত প্রফেসর আছে, ব্যারিস্টার মজুমদার জানেন, তিনি সংবিধানকে ঘরের সঙ্গে তুলনা করেছেন, তাই না? ঘরটা, এবং সেই ঘরের খুঁটি হচ্ছে 4টা পিলার, যে পিলারের কথা ব্যারিস্টার নিঝুম মজুমদার বলছিলেন, সেই পিলারগুলোকে যদি আপনি ভেঙে দেন, সেই ঘর কি পড়ে, একদম ঝরে পড়ে। সুতরাং আপনি যত উন্নতই হন না কেন, যত নতুন কথাই যুক্ত করেন না কেন, হ্যাঁ এখন আলোচনা আসতে পারে যে রাইট টু ইন্টারনেট, রাইট টু টেকনোলজি, whether that can be a fundamental rights or not, right? We can append it to the constitution, or whether
socio-economic rights should be directly judicially enforceable through the courts of law, then can be added. But you never cannot argue যে ভাই 1972 সালের সংবিধান আমার বাদ দিতে হবে। এই কথাটা যখন তারা বলে তখন আমার এই বাল্য বেলাতে কিছু ফেসের কথা মনে পড়ে যায়। জানেন, জামাত ইসলাম করতো এক লোক এসা বলতো যে এইটা হচ্ছে মুজিববাদ। আমি তখন ওই মুজিববাদ জিনিসটা কি, এটা যে মুজিবরে যে বাদ বইলা ওর সঙ্গে যুক্ত করে হেয় করা যায়, আমি তখন টোনটা আমার খারাপ লাগতো। বহুদিন পরে রেজোনেট হয়ে এই কথাটা আমি খারাপ কথা খারাপ জায়গা পাওয়া যায়, তাই না? মানে ওরকম আছে যে বহুদিন আগে শূন্যে আমি একটি তীর ছুঁড়েছিলাম, তাই না? সেই তীরটা বহুদিন পাওয়া যায় নাই, কিন্তু অনেকদিন পরে পাওয়া গিয়েছিল একটা ও। নিষ্ঠুর জিনিস নিষ্ঠুর জায়গায় পাওয়া যায়। আর বহুত দিন আগে শূন্যে আমি একটা গান শুনেছিলাম, কিন্তু তাই না, গানটা আমি খুঁজে পাইনি। অনেক দিন পরে এক বন্ধুর হৃদয়ে খুঁজে পেয়েছিলাম। তো ভালো কথা, সুন্দর কথা। আমাদের সংবিধানের অরিজিনাল সংবিধান যে বাংলায় লেখা, আইনের একজন একাডেমিক হিসেবে আমি এখনো বিশ্বাস করি এর যে আইন বৈজ্ঞানিক ইশারা জাগানিয়া যত সকল ব্যাপার আছে, এই ব্যাপারগুলো দিয়ে এখনো বাংলাদেশ 100 বছর চলতে পারে। 100 বছর চলতে পারে। আপনি যদি বিকাশ শব্দটা লক্ষ্য করেন, তাই না, যে আমরা বলেছি যে আদিবাসী সংস্কৃতির বিকাশ 23-এ, ডেভেলপমেন্ট আর বিকাশটা এক জিনিস না। সুন্দর একজন মানব হৃদয় সম্পন্ন জাজ সে এমন ভাবে সংবিধান ব্যাখ্যা করবে যার মাধ্যমে আমাদের স্থানীয় নেটিভ জুরিসপ্রুডেন্স তৈরি হবে। সেজন্য আমি বলি যে ভাই, সংবিধানটা আপনারা পড়ুন, পড়ে জানুন, জেনে 1972 সালের এই যে সংবিধান, আমাদের তার জন্য গর্ব করা উচিত। নতুন যদি কিছু থেকে থাকে সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা গ্রহণ, কিন্তু আলী রিয়াজের মতন কমিশনের মাধ্যমে না, যাদের নিজেদেরই কোনো ম্যান্ডেট নাই তার মাধ্যমে না। বরং সংবিধানে যদি কোনো ম্যান্ডেট আনতে হয়, যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয়, তাহলে অবশ্যই সেটা জনসম্পৃক্ত তার মাধ্যমে করতে হবে। কিন্তু হৃদয়ের ধন, হৃদয়ে যে রতন রাশি আমাদের, এর মাধ্যমে এই সংবিধানকে আমাদের হেয় প্রতিপন্ন করা ঠিক হবে না। চমৎকার বলেছেন স্যার, এত চমৎকার ভাবে বলেছেন। আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন এবং কিছু জিনিস জানতে চাইবো আমাদের নিতু মজুমদারের কাছে। আপনি আমাদের সংবিধানের 4টি ভিত্তির কথা বলছিলেন, 4টি আদর্শের কথা বলছিলেন এবং বলছিলেন যে সেটা নিয়ে আপনি আলোচনা করতে চান, তবে আমাদের সময় খুব সংক্ষিপ্ত। নিতু মজুমদার। অনেক অনেক ধন্যবাদ। আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি দর্শকদেরকে অনুরোধ করব, এটা খুবই খুবই অ্যাভেলেবেল, এখনই সার্চ দিলে পাবে। সেটা হচ্ছে ঢাকা রেসকোর্স ময়দানে আপনার 3রা জানুয়ারি 1970 সালে বঙ্গবন্ধু একটি ভাষণ দিয়েছিলেন। সেই আমার কাছে মনে হয় এই ভাষণটা হচ্ছে আমাদের সংবিধানের পূর্ণাঙ্গ রূপ, সংবিধানের একটা 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 পরিপূর্ণ কাঠামো আমি বলবো। এত গুরুত্বপূর্ণ ভাষণ। এখানে বলা হচ্ছে ঢাকা রেসকোর্সের ময়দানে প্রায় 20 লাখ লোকের সমাবেশ 3রা জানুয়ারি 1970 সালে। সেখানে পরিষ্কার করে তিনি বলেছেন পাকিস্তানের শাসনতন্ত্র 6 দফার ভিত্তিতে প্রণীত হবে। মাথায় রাখবেন, এটা 1970 সালে, 71 সালে না, 1970-এর 3রা জানুয়ারি। পাকিস্তানের শাসনতন্ত্র 6 দফার ভিত্তিতে প্রণীত হবে এবং তাতে 11 দফার প্রতিপালন থাকবে, কেউ তা রোধ করতে পারবে না। তো 6 দফার ভিত্তিতে যদি শাসনতন্ত্র হয় তাহলে আপনি বুঝতেই পারছেন সেই শাসনতন্ত্রটা কি হবে। সেখানে কমপ্লিটলি বাংলাদেশ একটা আলাদা স্বায়ত্তশাসিত রাষ্ট্র, এই বা স্বায়ত্তশাসিত একটা প্রদেশ, এটা পরিষ্কারভাবে সেটা আছে। 6 দফার বিষয় নিশ্চয়ই আমার এখানে আলাপ করতে হবে না। কিন্তু এই যে 4টি মূল নীতি, যেটাকে এখন মুজিববাদ বলে, বা এখানে এক দল বলছে মুজিববাদ, আরেক দল বলছে হাসিনার সংবিধান, এই দুইটা শব্দ আসছে। এগুলো কিন্তু হচ্ছে ভেরি ইন্টারেস্টিং পলিটিক্স। কেমন, এই বাংলাদেশে 54 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাকি যারাই এসেছে, পারতে না পারতে, চাইতে না চাইতে, যেভাবেই হোক না কেন, বাংলাদেশের সংবিধান কি এন্ড অফ দ্য ডেতে তারা মেনটেন করে গেছে। সেখানে নানান ধরনের সংশোধনী এনেছে, সেগুলো ডিসপিউট হয়েছে, সেগুলো বাতিলও হয়েছে, সেগুলো থেকেছেও, অন্য আলাপ এখানে আছে। কিন্তু এন্ড অফ দ্য ডেতে এই সংবিধানকে হাসিনার সংবিধান অর্থাৎ আওয়ামী লীগের সংবিধান বলার কারণটা খুবই ইজি। এই কারণ হচ্ছে যে এই ডামাডোলের মধ্যে যদি আপনি মানুষকে এটা বোঝাতে পারেন যে এই সংবিধানটা আসলে আওয়ামী লীগের সংবিধান, তাহলে এই এখনকার যে ফ্লোটা আছে সেই ফ্লোতে আপনি আসলে এইটাকে বাদ দেওয়ার জন্য এক ধরনের দাবি তৈরি করতে পারবেন।
এটা হচ্ছে একটা কূট রাজনীতি। মাথায় রাখতে হবে যে সংবিধানটা প্রণয়ন করেছে বাংলাদেশের জনগণ, এবং একটু আগে ডক্টর বিল্লাহ বলেছেন বাংলাদেশের জনগণের পরম পাওয়া চাওয়ার উপরে ভিত্তি করে এটা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ সেই সময় ভোট দিয়েছে। সেই একটা কথা আমি আপনাকে বলি, 1973 সালের ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার আগে সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়েছে, সংবিধানে সেটা আপনার গণপরিষদে সেটা আপনার ভ্যালিডিটি পেয়েছে। তার মানে জনগণ আস্থা রেখেছে, বাংলাদেশের জনগণ দুইবার এই আস্থার প্রমাণ দিয়েছে। একটা হচ্ছে 1970 থেকে আপনি যদি বলেন 6 মার্চ 1973 সাল পর্যন্ত, এইটা নিয়ে যদি আপনার কোনো ডিসপিউট থেকে থাকে তাহলে 1973 সালের ইলেকশনে আপনার আর কোনো ডিসপিউট থাকার কথা না, কারণ জনগণ সেই আবার আওয়ামী লীগকেই ভোট দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যা করছে যা করেছে সেটা সঠিক এবং ভ্যালিড। আমার মনে হয় না এই দুইবার ম্যান্ডেটের পরে আপনার আর কোনো ধরনের প্রশ্ন করবার জায়গা আছে যে ম্যান্ডেট কই। আচ্ছা, এবং বঙ্গবন্ধু যদি ইচ্ছে করতেন নির্বাচনের ধার না ধরেও কিন্তু পাকিস্তান ইয়ে করতে পারতেন। আমি কিন্তু আমাকে জাস্ট 1 মিনিট সময় দিয়েন। অবশ্যই আপনি একটু শেষ করেন এই জায়গাটা। জি, এটা একটু জরুরি। স্যার মাসুম ভাই আপনি কন্টিনিউ করেন। আমি জাস্ট 1 মিনিটে আমার সমাপনীটা, যেহেতু আজকে আমাদের একটু 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, 1 মিনিট সময় নিব আপনার। আমি কিছুদিন তুরস্কে ছিলাম। কামাল আতাতুর্কের যে সংবিধান, তাই না, 10ই নভেম্বর ওনার মৃত্যুদিন, তাই না, সকাল 9:30টায় তুরস্ক থেমে যায়। সমস্ত তুরস্ক, আকাশ বাতাস জলস্থল সমস্ত থেমে যায়। তা আর্টিকেল 4 সারা পৃথিবীতে 55টা দেশে আনঅ্যামেন্ডেবল প্রভিশন আছে যা আপনি হাত দিতে পারবেন না। তো কেমাল প্রিন্সিপাল হাত দিতে পারে না। এরদোগানকে তারা এখন গুরু মানে না, এরদোগানের সংবিধান মানে সরকারও ওই আর্টিকেল 4 হাত দেয় না। সো দি অরিজিনাল প্রিন্সিপলস ইথোস ক্যানট বি টাচড আপন। ভাই, লেট আস প্রিজার্ভ আওয়ার হেরিটেজ, এটুকুই আমার বলা। থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে যে এই আলোচনাটা আরেকটু দীর্ঘ হলে আমরা আসলে অনেক কিছু বলতে পারতাম। নিশ্চয়ই আমাদের এগুলো নিয়ে সিরিজ আকারে চলবে, যেহেতু শেষ এখানেই হবে না। কিন্তু আমার কাছে মনে হয় দর্শকদের জন্য একটু বলে রাখা ভালো যে প্রিয় দর্শক, আপনারা একটা দীর্ঘদিন ধরে শুনে এসেছেন যে বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র কোত্থেকে এলো, সমাজতন্ত্র কোত্থেকে এলো, ধর্মনিরপেক্ষতা কিভাবে এলো, এবং একই সাথে বাঙালির জাতীয়তাবাদটা কিভাবে এলো। এগুলো কি ভারত থেকে আমদানি করা? যেই কথাটা আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 1970 সালের 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ জাতির জনক, তার যেই ভাষণটা সেটা শুনবেন, যেখানে তিনি সেই সময় গণপরিষদ ও প্রাদেশিক পরিষদের যারা সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদেরকে শপথ পাঠ করান। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশ হবে একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি দেশ। সেখান থেকে সমাজতন্ত্রটা এসেছে। গণতন্ত্র এটা নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে আর বর্ণনা করতে হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চেয়েছে, এটাই ছিল সংগ্রাম। সুতরাং গণতন্ত্র প্রমাণিত সমাজতন্ত্রের কথা 1970 সালের 3রা জানুয়ারির ভাষণে বলেছে, মাথায় রাখবেন। এবং আপনার এরপরে এসেছে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তিনি পরিষ্কার করে যেটা বলেছেন, মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে এমন যে এক শ্রেণীর লোক নির্বাচনের সময় ইসলাম গেল ইসলাম বলে বলে চিৎকার করছেন, নির্বাচনের সময় ফন্দি খুঁজেছেন পিডিবি করে, ইসলাম ফ্রন্ট করে, আরো কত কিছু করে। অথচ নির্বাচনের পর কেউ কি নামাজ পড়তে নিষেধ করেছে, রোজা রাখতে নিষেধ করেছে? যদি না করে থাকে তাহলে এসব অপপ্রচারের জন্য কি তাদের কি কোড়া মারা উচিত নয়? এদেশে ইসলাম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই থাকবে এবং বাংলাদেশও থাকবে। মাথায় রাখেন, 1970 সালের 3রা জানুয়ারি বাংলাদেশও থাকবে বলছে, পাকিস্তান থাকবে বলছে না, বাংলাদেশও থাকবে। আপনি কিন্তু ওয়ার্ডিং গুলো খেয়াল করবেন। হিন্দু ও বৌদ্ধদের উপর গত 1 দশকে যে অত্যাচার হয়েছে তার অবসান হবে, মহিলাদের সমান অধিকার প্রদান করা হবে এবং তারা 2য় শ্রেণীর নাগরিক থাকবে না। অর্থাৎ এই মেসেজ পরিষ্কার যে বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবই থাকবে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। এইটা যদি সাধারণ জনগণের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর কথা হয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে একই কথা, যে রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা কোনো সুবিধা দিবে না, সবার জন্য সমান সুবিধা। এটাই তো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা আপনাকে বলছে না এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা সংবিধানে দিল হচ্ছে 1972 সালে।
আর ইন্ডিয়া ইন্ডিয়া লিখলো 76 সালে, তাহলে আমদানি করলো কেডা? 76 সালে যদি হয়ে থাকে তাহলে 70 সালের 3রা জানুয়ারি বঙ্গবন্ধু ভাষণে বলছেন, তাও কি বলছেন? পাকিস্তানের কথা বলছেন না, বলছেন বাংলাদেশের কথা, ভাষণের মধ্যেই আছে। এই যে পরিষ্কার করে বলা আছে সবই থাকবে এবং বাংলাদেশও থাকবে। এখানে তো তিনি বলেন নাই পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশের যে কনসেপ্ট, বাংলাদেশ যে ধারণাটা, সেটা 1970 সালের, মাথা রাখতে হবে। আবারও বলি 1970, ইটস নট 1971, 1972, 1973, নাথিং। 1970 সালের 3রা জানুয়ারির ভাষণ। এইটা আপনারা পাবেন হচ্ছে এইটা চারুলিপি প্রকাশন থেকে কিনে নিতে পারেন, ভাষণ সমগ্র আছে, বঙ্গবন্ধুর ভাষণ পাওয়া যায়। ভাষণটা ইউটিউবেও আছে। আমি জানি না যে এই এখন এইসব বই বিক্রি করতে দেয় কিনা। এই ভাষণটা পড়লেই পরিষ্কার হয়ে যাবে যে আমাদের দেশের সংবিধান কি হবে, পরিষ্কার করে বলেছে। গণতন্ত্রের কথা বলেছে, বলেছে হচ্ছে ধর্মনিরপেক্ষতার কথা, বলেছে সমাজতন্ত্রের কথা। এখন বাঙালি জাতীয়তাবাদটা কোত্থেকে আসলো? এই বাঙালি জাতীয়তাবাদটা আসলো সিম্পলি অহংকারের জায়গা থেকে আসেনি। এটা হচ্ছে নৃতাত্ত্বিক ভিত্তিতে একটি রাষ্ট্রকে একত্রীভূত করবার একটি প্রক্রিয়া মাত্র। অর্থাৎ আমি আমার যে জাত, আমি আমার যে ব্লাড, সেটা নিয়ে গৌরবান্বিত হব। অর্থাৎ এগুলো প্রত্যেকটা রাষ্ট্রেই থাকে। আমরা আমাদের জাতীয় সঙ্গীতে বলি না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এগুলো কেন বলি? এই সকল দেশের সেরা, এই যে সকল দেশের সেরা, এই ধারণার মধ্যেই আছে যে আমার গৌরবের জায়গাটা, অহংকারের জায়গা না। সুতরাং বাঙালিত্বর ব্যাপারটা এসেছে জনগণকে একত্রিত করার জন্য। বাংলাদেশি একটা ভূখণ্ডের জায়গাতে এসেছে, আমরা ভূখণ্ডভাবে বাংলাদেশি, জাতিগতভাবে বাঙালি। এটা কমপ্লিটলি এই রাষ্ট্রকে একীভূত করবার একটা পন্থা। একটা সংবিধানে এটাই তো থাকবে যে একটা রাষ্ট্রকে আপনি ঠিক কিভাবে একীভূত করতে চান। আমি আমার লাস্ট পয়েন্টটা একটু মেক করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদেরকে এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হলো যে এই 4 নীতি কোত্থেকে হলো। এবং ডক্টর বিল্লা তো পরিষ্কারভাবে বলেছেন যে ইন্ডিয়াতে এসেছে 1976 সালে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্নটা করেন যে পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম, এটা কি ভ্যালিড, এটা কি ভ্যালিড, বারবার বলছে। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে পাকিস্তান রাষ্ট্রটা হলো কবে? তো ব্রিটিশের উপনিবেশ থেকে থাকার পরে গভর্নর সিস্টেমে চলছিল, ওর তো কোনো সংবিধানই ছিল না। 25 বছর ধরে তার কোনো সংবিধানই ছিল না। ওই রাষ্ট্রটা কিভাবে হলো? ব্রিটিশদের কাছে। মানে আমি যদি এখন প্রশ্ন করি যে ব্রিটিশরা এই দেশের মালিকই কেমনে হয়, আর সেটা পাকিস্তানের উপরে ছেড়ে দিলে পাকিস্তান রাষ্ট্রই বা কিভাবে হয়, সেই প্রশ্ন কিন্তু আমি আপনাকে পাল্টা করতে পারি। ফলে আমার মনে হয় যে সেলফ ডিটারমিনেশন নিয়ে বা স্বাধিকার নিয়ে বা প্রোক্লেমেশন নিয়ে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। শেষে আমি আপনাদেরকে একটা প্রমাণ হাজির করে শেষ করব। এটা হচ্ছে রেজলিউশন নাম্বার 1244। কসোভো রাষ্ট্রটা আপনার গঠিত হয়েছিল সেলফ ডিটারমিনেশনের মাধ্যমে, প্রোক্লেমেশনের মাধ্যমে। এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হয়েছিল। ইউনাইটেড নেশনস এর একটা ডকুমেন্টস আছে, এটা ইউনাইটেড নেশনস এর ডকুমেন্ট। এটার নাম্বার হচ্ছে 1244S/RES/1244/1999। আপনারা এই রেজুলেশনে আপনার প্রায় আপনার কত পাতা আছে? 15-20 পাতা আছে। এইটা যদি আপনারা পড়ে নেন তাহলে আপনারা দেখবেন যে ঘোষণা দেওয়ার মাধ্যমে, একটি জনগোষ্ঠী দেওয়ার মাধ্যমে, একটি সভরেন্টি দাবি করার মাধ্যমে এবং একটি ম্যান্ডেটের মাধ্যমে একটা রাষ্ট্র গঠিত হতে পারে কিনা, এটা দেখে নিলেই ধন্যবাদ আপনাকে নিতু মজুমদার। আমাদের সময় একেবারেই শেষ, আর একদমই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আশা করব যে এরকম আয়োজন আমরা আরো আসলে আপনাদেরকে পাবো, কারণ সাধারণ মানুষের এই বিষয়গুলো বুঝবার দরকার আছে। সিরিজ আকারে চলছে দীপা, এই আলোচনাটা আমার আর ডক্টর মাসুম বিল্লার একটা সিরিজ আকারে চলবে। আমরা আরো আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো। আজকের মতন যারা দর্শক আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাই বাই। জুলাই অভ্যুত্থান, যার মধ্য দিয়ে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে। তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষকসহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা 31শে জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন। তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি, আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী, জনগণ ও সহযোদ্ধা হিসেবেই লিখেছেন, যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না।
এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম, আমাদের এই ক্রেডিট ছিল, এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।